আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই পবিত্র মাসে দেশের সবাই ভালো থাকবেন। বাংলাদেশী মুসলমানদের জন্য এটা খুবই একটা পবিত্র মাস। আমরা সবাইকে এই মাসের ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই যে রোজার উপলক্ষে আমাদের যে জীবনযাত্রা সহনীয় করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেগুলোর উপরে একটু বলা। আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট অগাস্টের 8 তারিখে তারা টেক ওভার করেছে এবং অগাস্টের 8 তারিখের পরের থেকে প্রথম বেশ কিছু মাস আপনারা জানেন যে রোজ বন্যার নিয়ে আমাদেরকে প্রচুর বন্যাতে ফোকাস করতে হয়েছে। 6টা বন্যা হয়েছিল। আর ঠিক অক্টোবর মাস থেকে চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত উইংকে এটা অ্যাডভাইজার মহোদয়দেরকে এবং এছাড়া যারা জীবনযাত্রার নিয়ে এই কস্ট অফ লিভিং নিয়ে যারা কাজ করেন, ফুড নিয়ে যারা কাজ করেন, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যাদের কাজ করেন, সবাইকে নির্দেশ দিয়েছিলেন যে যাতে রোজাকে ফোকাস করে যে কিভাবে জীবনযাত্রার মান কিভাবে ফুড পণ্যের, বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায়, সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে। এবং আমরা আজকে বলতে পারি, আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। এবং এই যে সহনীয় পর্যায়ে আসা, এটা আমাদের পুরো রোজা ধরে, এই যে সামনে যে রোজা আসছে, পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। এটা আপনি জানেন যে রোজার সময় কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কনজাম্পশন বেড়ে যায়, বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে এটা আমরা দেখেছি, বা স্ন্যাক্স অন্যান্য কিছু যেমন ছোলা বা খেজুর, সেগুলোর ক্ষেত্রে। তো এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি, এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক, এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন। সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে। এবং আমাদের পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরো সহনীয় পর্যায়ে আনা যায়, এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরো যাতে সরবরাহ বাড়ানো যায়। বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিং এর জন্য, এবং সেটা আমরা দেখছি যে আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরো ভালো হবে, এটুকু আমরা বলতে পারি। এবং সেক্ষেত্রে আশা করা যায় যে দাম সহনীয় পর্যায়ে থাকবে। আমরা আপনাদেরকেও খুব শীঘ্রই এই যে দামের যে লিস্ট এবং গত বছর কি ছিল, গত রমজানে কি ছিল, সেটার একটা আপনার কম্পারেটিভ পিকচার আপনাদেরকে দিব, আপনারা দেখবেন। আর আপনারা জানেন পাবনায় একটা ডাকাতির ঘটনা ঘটেছে, তো সেই বিষয়ে আমাদের ডিপিএস মহোদয় কথা বলবেন। আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখেছি যে গতকাল রাত্রে আপনার সাঁথিয়ায় একটা বড় ডাকাতির ঘটনা ঘটেছে। এই সংবাদটা দেখার পরে আমরা আসলে এই বিষয়ে যারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আছে, যারা স্থানীয় পুলিশ এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তা, তাদের সাথে কথা বলেছি। কথা বলে আমরা যেটা দেখেছি যে এই বিষয়ে আমাদের বিভিন্ন মিডিয়াতে যে রিপোর্টটা এসেছে সেটা আসলে
প্রকৃত ঘটনা কি এটা স্থানীয় পুলিশের ভাষাটা আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা মিডিয়াতে দেখেছি যে কোনো কোনো মিডিয়া লিখেছে যে 10টি পরিবহনে ডাকাতি হয়েছে, আবার কেউ কেউ লিখেছে 40টি পরিবহনে ডাকাতি হয়েছে। তো 10 থেকে 40 ফিগারটা বিভিন্ন মিডিয়াতে ভেরি করেছে। যারা 10টি পরিবহনে ডাকাতি হয়েছে তারাও শিরোনামে 10টি পরিবহন বললেও ভিতরে যে প্রত্যক্ষদর্শী বয়ান দিয়েছে সেখানে বলেছে যে 5 থেকে 6টি গাড়িতে ডাকাতি হয়েছে। এই বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশের সাথে আমরা কথা বলে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে এই আঞ্চলিক একটা সড়ক আপনার সাথিয়ায়, সেখানে গতকাল রাতে গাছের গুড়ি তুলে একটা মাইক্রোবাস এবং একটা মোটরসাইকেল একটা সিএনজি অটো রিক্সা, এই 3টা পরিবহনে ডাকাতি হয়েছে এবং সেখানে আরো 2টো খড়ের ট্রাক ছিল। মোট 5টা পরিবহন ছিল। আর এর বাইরে কোনো গাড়ি সেখানে সেভাবে ছিল না এবং সেখানে ঘটনার পরপরই ঘটনা প্রায় 10 মিনিটের মধ্যেই খবর পেয়ে স্থানীয় পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে তারপরে আর ঘটনা কোনো ঘটনা বাড়তে পারেনি। এই বিষয়ে পরবর্তীতে যদি আরো কোনো আপডেট থাকে, কোনো অ্যারেস্ট থাকে, তাহলে আমরা এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমরা সবার কাছে অনুরোধ করবো, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব নিবিড়ভাবে কাজ করছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা যায় এবং এই জন্য আমরা সবার সহযোগিতা চেয়েছি এবং আমরা আশা করছি যে এই বিষয়ে যখন আপনারা কখনো কোনো রিপোর্ট লিখবেন সেটা একটু যাচাই করে লিখবেন, কারণ কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের কাজ করতে অসুবিধা হয়। আমরা আশা করবো যে আপনারা নিজেরাও আমাদেরকে সহযোগিতা করবেন প্রকৃত তথ্য দিয়ে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে পুলিশের জন্য এবং সরকারের যারা কাজ করছেন এই বিষয়ে সবার জন্য আসা আরেকটু সহজ হবে। এছাড়াও আরো একটা বিষয় আছে, আমি এখন আমার প্রেসিডেন্টের মধ্যে আপনারা জানেন আমরা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় লক্ষ্য করছি যে পিরোজপুরে 5টি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের যে ডিসি যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তোবা এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে। আমি এখানে দ্ব্যর্থকণ্ঠে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। যেটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসি সাথে কথা বলেছি, ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকেই বৈষম্য পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন, কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না এবং আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আরও কোথাও রিপিট হয়েছে কিনা। বাট এইখানে আমরা বলছি, আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথেও কথা বলেছি, এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের কোনো রোল নাই। ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে, ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। আমাদের এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান। তো সেই জায়গায় আমরা মনে করে যে এই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত আমরা মনে করি। এই বিষয়ে আর আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে বলতে পারেন। আজকে আমার একটা অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাচ্ছি। সকালবেলা বাজারে গিয়েছিলাম,
তো সেখানে সয়াবিন তেল ছিল কিছু, সেখানে সয়াবিন তেল পাই। তো তারা বলল যে কয়েকদিন ধরে একটু ক্রাইসিস আসছে, আপনি কয়েকদিন পরে হয়তো পেতে পারেন। তো এই ক্রাইসিসটা কিন্তু আসলে বেশ কিছুদিন ধরে চলছে। এটা হলো একটা বিষয়। এবং আপনিও বলছিলেন যে সয়াবিন তেলের যে বিষয়টা, এটা আসলে কবে নাগাদ এটা কাটবে বা এটা কতদিন কন্টিনিউ করবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটু এর সঙ্গে একটু অন্য প্রসঙ্গে একটু সাপ্লিমেন্ট করতে চাই। আপনি একটা কোশ্চেন করেন, অন্যান্য অনেকেই তো কোশ্চেন করবে, আপনি একটা কোশ্চেন করেছেন, সেটার উত্তর দিয়ে আমরা সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি প্রতিনিয়ত মনিটর করছি, বোথ লুজ এবং বোটল সয়াবিন তেল, এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সয়াবিন তেল আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয় দাম একটু কমা শুরু হয়েছে, এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি যদি আরো ভালো হলে দামটা আর একটু বেটার জায়গায় যাবে। আর আপনি যেটা বললেন যে বোতল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও দুই একবার দেখেছি যে মার্কেটের থেকে কেউ কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটা যেন সবার জন্য এটা মানে পর্যাপ্ত সরবরাহ থাকে। আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন নাই, এই মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আমরা আবারও বলছি নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন, আমরা কিন্তু বলে দিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে, যদি পার্টিগুলো সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। বাট তারপরে এপ্রিলের পরে থেকে আপনারা জানেন যে কালবৈশাখীর সিজন শুরু হয়, তারপরে রেনি সিজন শুরু হয়, সেই সময়টা আসলে ইলেকশন করাটা মানে সুইটেবল সময় না। আপনি একটু আমার কাউসার আজম, আমি নয়াদিল্লিতে আছি। ঐক্যমত্য যে সংস্কার কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ হওয়ার কথা ছিল আলাদা হবে, সেটা কবে নাগাদ শুরু হবে? আমরা আশা করছি এটা খুব শীঘ্রই এটা শুরু হবে। আপনি বলছিলেন যে পণ্যমূল্য নিয়ন্ত্রণে আপনারা আগে থেকে পদক্ষেপ নিয়েছেন এবং এর সুফল আমরা পাচ্ছি। আমার প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে রমজান মাস জুড়ে ছিনতাইকারীরা তৎপর হয়, নকল টাকা একটা তৎপরতা শুরু হয় এই ব্যাপারে, এবং অনেকেই কিন্তু সাধ্যমতো এই সময়টাতে মার্কেটে যায়, তাদের নিরাপত্তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে বা নেওয়া হচ্ছে? আপনি গত সপ্তাহে মানে এই সপ্তাহে প্রথম থেকে দেখেছেন যে আমরা অনেকগুলো চেক পোস্ট বসিয়েছি, পুলিশদেরকে খুব প্যাট্রোলিংটা সহজ এবং খুব দ্রুত করার জন্য পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে মোটরসাইকেল দেওয়া হচ্ছে। আমাদের পেট্রোলটাও জোরদার করা হয়েছে পুরো সারা বাংলাদেশে। আমাদের হোম অ্যাডভাইজার মহোদয়, হোম সেক্রেটারি, পুলিশের চিফ, ডিএমপি চিফ, ওনারা বিভিন্ন জায়গায় সফর করছেন, সবার সাথে কথা বলছেন, এবং আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো রমজান জুড়েই আরো ইমপ্রুভমেন্ট আপনারা দেখবেন, এটা আমাদের আশা। Any other question? Thank you. আমরা প্রতিদিন আশা করি যে মেয়েদের থেকে প্রশ্ন আসবে, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের নারী সাংবাদিকরা প্রশ্ন করেন না। আমি আশা করি এরপরের থেকে প্রতিদিনই আপনারা একটা দুইটা কোশ্চেন আপনাদের তরফ থেকে আসবে। থ্যাংক ইউ। এটা ওইটা আওয়াজ হচ্ছে না আপা।
না, আসছে জি। আমি হচ্ছে স্বস্তিকা নৃত্য টিভি থেকে এসেছি। জি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে শিল্পকলা একাডেমিতে যে ঘটনাটি ঘটেছে ডিজি যে পদত্যাগের যে বিষয়, এই বিষয়ে আসলে একটু জানতে চাচ্ছিলাম আপনাদের মতামত কি, কারণ উপদেষ্টাও একটা ব্যাখ্যা দিয়েছেন এই বিষয়টা একটু। উপদেষ্টা মহোদয় তার ফেসবুক পেজে একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি এইখান থেকে এর থেকে কোনো আমার এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। এটা ওনার একটা ডিজি মহোদয়ের একটা ব্যক্তিগত একটা ডিসিশন। আমি এই বিষয়ে আসলে মন্তব্য করতে পারি না। আর কিছু বিষয়ে অলরেডি মানে আমাদের অ্যাডভাইজার সংস্কৃতি অ্যাডভাইজারই অনেক কিছু এক্সপ্লেন করেছেন। উনি 6 মাস আমাদের সাথে ছিলেন। এটা একটা আমাদের জন্য অনার। উনি খুব নামকরা নাট্যকার। উনি আমাদের খুবই মানে নাট্যাঙ্গনে উনি খুবই একজন সেলিব্রিটি। উনি আরো বাংলাদেশকে নাটকে আরো নতুন বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবেন, এটা আমরা আশা করি। থ্যাংক ইউ।